আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি মূলত 2024 সালে আপনি অনলাইনে কীভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন এ বিষয়ে। যাদের বেতন ও কৃষিখাত থেকে আয় রয়েছে, এরকম একজন সরকারি চাকরিজীবী, তারা কীভাবে দ্বিতীয় বছর অনলাইনে আয়কর রিলেটেড অর্থাৎ আয়কর রিটার্ন দাখিল করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি প্রথমবার অনলাইনে আয়কর আয়কর রিটার্ন দাখিল করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এই প্রথম যে আপনার আয়কর রিটার্নটি দাখিল করেছিলেন সেটির সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে। আর আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটি আপনাকে এক্সপার্ট হওয়ার জন্য, দক্ষ হওয়ার জন্য অবশ্যই আপনার দেখা উচিত। এই জন্য ভিডিওটি আপনি না টেনে যদি দেখেন, তাহলে আমি বিশেষ করি আপনি প্রথম রিটার্নের সাথে সমন্বয় রেখে আপনি খুব অনায়াসেই আপনি কাজটি করতে পারবেন। তাহলে আর কথা নয়, আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর আমি এখানে লিখব ই রিটার্ন লেখার পর আপনি এই যে ই রিটার্ন যে অপশনটি চলে এসেছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি প্রথমবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে চান, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম আপনি ইন্টারফেস পাবেন। এখানে 3 নাম্বার মোবাইল নাম্বার দিবেন, ক্যাপচা দিবেন, পাশে যে ক্যাপচাগুলি রয়েছে হুবহু যা আছে তাই দিতে হবে। যদি কোনো বুঝতে সমস্যা, তাহলে আপনি পাশে যে আবার রিফ্রেশে ক্লিক করবেন, নতুন একটি ক্যাপচা আসবে, এবার ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কাছে মোবাইলে একটি ওটিপি যাবে এবং ওটিপিটি বসিয়ে দেবেন এবং নিচে পাসওয়ার্ড সেটিং করার অপশন পাবেন। তারপর আপনি ক্লিক করলে আপনার এটি হয়ে যাবেন। আর আপনি যদি অনলাইনে দ্বিতীয়বার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কাজ হচ্ছে সাইন ইন। এখানে পিন নাম্বার, আপনার ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনার যে 12 ডিজিটের 3 নাম্বারটি রয়েছে, এই 3 নাম্বারটি দিতে হবে এবং পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। এবং পাশে যে ক্যাপচাগুলি দেখতে পাচ্ছেন, এখানে পাশে বক্সে হুবহু যা আছে তাই বসাতে হবে। আর যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি ক্লিক করবেন, নতুন ক্যাপচা আসবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ক্লিয়ার মনে না হয়, ততক্ষণ পর্যন্ত বারবার ক্লিক করে নতুন ক্যাপচা নিয়ে আসতে পারবেন এবং সাইন ইনে দিয়ে বসে দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ আসবে। আপনি হয়তো এরকম পেতে পারেন যে হোম, সাবমিশন, ট্যাক্স রেকর্ড। এখানে 3টির কী কাজ। সাবমিশন হচ্ছে আপনি যখন চলতি বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন, তাহলে হচ্ছে আপনার এই অপশনটি কাজ, সাবমিশন। এখানে 2টি ভাগ আছে। এখানে রেগুলার ই রিটার্ন, যারা 11-12 পাতার অর্থাৎ বিস্তারিতভাবে যারা আয়কর রিটার্ন জমা দেবেন, তাদের জন্য হচ্ছে রেগুলার ই রিটার্ন। আর যারা 1 পাতা রিটার্ন জমা দেবেন, তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে সিঙ্গেল পেজ রিটার্ন। আর ট্যাক্স রেকর্ড হচ্ছে এখান থেকে আপনি আপনার 3 সার্টিফিকেট দেখতে পারবেন, উত্তোলন করতে পারবেন। এক্সপ্রেস সার্টিফিকেট, অর্থাৎ আপনি অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার পর এখান থেকে সার্টিফিকেট দিতে পারবেন। সার্টিফিকেট স্ট্যাটাস দেখতে পারবেন। অ্যাকনোলেজমেন্ট, আমরা যখন কোনো অফিসে কোনো কাগজপত্র যখন অফিসিয়ালভাবে সাবমিট করি, তার একটা প্রাপ্তির স্বীকারপত্র আমাদেরকে দিয়ে থাকে। আমি যে জমা দিয়েছি সেটা একটি প্রাপ্তির স্বীকার দিয়ে থাকে। এখান থেকে সাথে সাথেই সাবমিট করার পর আপনি প্রাপ্তির স্বীকারপত্র পেয়ে যাবেন। রিটার্ন আপনি 11 পাতার যে ফর্মটি আমরা পূরণ করবো, এই ফর্মটি আপনি এখান থেকে আবার কপি তুলতে পারবেন সাবমিট করার পর। চালান আপনার যে সমস্ত ভিউয়ার্স যাদের আয়কর রিটার্নে টাকা কর দিতে হয়, তারা তাদের যে কর দেওয়ার পর যে রিসিপ্ট, তারা এখান থেকে নিতে পারবেন। আর হিস্টোরি হচ্ছে আপনি যদি বিগত সালগুলোতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করে থাকেন, তাহলে আপনি বিগত সালের আয়কর রিলেটেড প্রাপ্তি স্বীকারপত্র, ট্যাক্স রিটার্ন এবং আপনার ট্যাক্স সার্টিফিকেট, এগুলো আপনি এখান থেকে তুলতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি ভালোভাবে শিখতে চান, তাহলে একটু সময় দিতে হবে আপনাকে। এখানে সেলফ যা আছে তাই থাকবে, অ্যাসেসমেন্ট এখানে যা আছে তাই থাকবে, ইনকেমিয়ার এখানে যা আছে তাই থাকবে। এখানে ক্যালেন্ডার রয়েছে চেঞ্জ করা যাবে, কিন্তু আমি করবো না। এখানে 1/7/2023 থাকবে এবং এখানে 30/6/24 থাকবে। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশন ইনকাম ইয়ার, এখানে অবশ্যই যেহেতু চাকরিজীবী, অবশ্যই আপনার এখানে ইনকাম আছে, এখানে ইয়েস দিতে হবে। আর এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেমপ্টেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ আয়কর অব্যাহতি
প্রাপ্ত যদি কোনো আয় থাকে তাহলে ইয়েস দেবেন, নাহলে নো। অর্থাৎ আয়করের অন্তর্ভুক্ত নয় এরকম যদি কোনো আয় থাকে, যেমন রেমিটেন্স, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দেবেন, নাহলে নো। রেসিডেন্ট স্ট্যাটাস, আপনি যদি বাংলাদেশি হন তাহলে রেসিডেন্ট দেবেন, আর যদি প্রবাসী হন তাহলে এখানে নন রেসিডেন্ট দেবেন। হেডস অফ ইনকাম এজ এ সোর্স, এখানে যদি 7টি ক্যাটাগরি রয়েছে, এই 7টি ক্যাটাগরি থেকে যদি আপনার যদি ইনকাম আসে তাহলে আপনাকে এগুলো আয়করের মধ্যে পড়বে। তাহলে আমি যেহেতু আজকে দেখাবো যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, আমি এই দুটি খাত থেকে আয় আসলে কীভাবে আপনি আয়কর দাখিল করবেন, যেহেতু এই বিষয়ে আমার ভিডিও, তাহলে আমি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আপনার ক্ষেত্রে যদি আরও কোনো অপশন থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করে দেবেন, যেমন কৃষি রয়েছে, বিজনেস রয়েছে, ক্যাপিটাল রয়েছে, ফিনান্সিয়াল এসেট আছে, ইনকাম ফ্রম আদার সোর্স আছে, যার জন্য যেটি প্রয়োজন। দেব সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন হচ্ছে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, আপনি আপনার যে চাকরিটি করতেছেন আপনি যে এলাকায় অন্তর্ভুক্ত সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যদি কোনো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হয়ে থাকেন তাহলে আপনি এনি আদার এরিয়া এখানে দিয়ে দেবেন। এবার ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, যাদেরকে আয়কর দিতে হয়, যাদেরকে ন্যূনতম আয়কর দিতে হয় তাদের ক্ষেত্রে এখানে ক্লেম ট্যাক্স ইয়েস বা নো দেন না, কোনো বিষয় না, এটা দিলে হবে না দিলে হবে, ইয়েস বা নো। আর তবে যাদের ক্ষেত্রে অনেক টাকা আয়কর দিতে হয় তাদের ক্ষেত্রে এখানে ক্লেম ট্যাক্স রিবেট অবশ্যই এটা রাখবেন। আর যাদের জিরো রিটার্ন তাদের ক্ষেত্রে ইয়েস বা নো যাই দেন না এতে কোনো সমস্যা নেই। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি বুঝতে পারছেন, আপনি যদি কোনো শেয়ার হোল্ডার হন কোনো কোম্পানি তাহলে এখানে ইয়েস নো। হচ্ছে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, অর্থাৎ যদি আপনার সম্পদ যদি 50 লাখের বেশি হয় তাহলে এখানে ইয়েস, না হলে নো। আর গত বছর এটি ছিল 40 লাখ। ওন মোটর কার, যদি আপনার যদি 4 চাকার কোনো গাড়ি থাকে তাহলে আপনি এখানে ইয়েস দেবেন, নইলে নো। 4 চাকা বলতে আপনার প্রাইভেট কার, মাইক্রোবাস ইত্যাদি। আর যদি এরকম হয় যে আপনার একাধিক মোটর সাইকেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে নই থাকবে। ওন অফশোর প্রপার্টি, এটি অবশ্যই নো থাকবে। হ্যাভ হাউস প্রপার্টি ইন এ সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন এলাকায় যদি আপনার যদি হাউস প্রপার্টি থাকে তাহলে ইয়েস, নল নো। আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে আপনি যখন এই পৃষ্ঠা আসবেন তখন আপনি এরকম অপশন পাবেন, এরকম ফাঁকা পাবেন। এখানে যখন ক্লিক করবেন এখানে তখন কিন্তু দেখুন নিশ্চয় ঘরগুলো কিন্তু আপনার চলে আসবে, বেসিক পে, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল ইত্যাদি চলে আসবে। তা আমি এটি কেটে দিচ্ছি, আমি পয়েন্ট করে রেখেছি একটু সময় বাঁচানোর জন্য। এখানে আবার কয়েকটা অপশন রয়েছে, যে গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট ফর আইবাস প্লাস প্লাস, আপনি যদি পূর্ণাঙ্গ সরকারি চাকরিজীবী হন, ফুল সরকারি চাকরিজীবী হন তাহলে এখানে আপনার পেমেন্ট ফর আইবাস প্লাস প্লাস। আর যে সমস্ত শিক্ষক যারা এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করেন, যেমন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, বেসরকারি কলেজের শিক্ষক, তাদের ক্ষেত্রে পেমেন্ট নট ফর আইবাস প্লাস প্লাস তাদেরকে দিতে হবে। এখন নেম অফ দ্য অফিস, এখানে আপনি যে জায়গায় চাকরি করছেন, যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবেন। এখান থেকে আপনি এখানে আপনার পদবি দিয়ে দেবেন, লিখে দেবেন। এরপরে বেসিক পে, এখানে বেসিক পে অর্থাৎ যত হয় এটা আমি 12 দিয়ে গুণ করে দিয়েছি। আমার এখানে বেসিক হচ্ছে যে 19,810, এটা আমি 12 গুণ করেছি, 19,810 এটা 12 গুণ হচ্ছে 2,37,720। আর 19,810-এর 40% বাড়ি বাড়া হচ্ছে আপনার যা আসে তাই, এর সাথে আমি 12 গুণ করেছি। সম্মানিত ভিউয়ার্স, কোন ক্ষেত্রে কোন এলাকার জন্য কত বাড়ি ভাড়া এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। মেডিকেল অ্যালাউন্স সরকারি চাকরিজীবীদের জন্য 1500 টাকা, এর আমি 12 গুণ করেছি, যেহেতু 12 মাসের গুণ করতে হবে। বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, তো বৈশ্বিক ভাতা আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার 19,810 টাকার আপনার 20% করেছি, এটি হয়। ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর্থাৎ উৎসব ভাতা বা বোনাস, দুটি বোনাস পেয়ে থাকি আমরা। এখানে 19,810 অর্থাৎ আমার যে মূল বেতনটি রয়েছে এর আমি
2 গুণ করেছি, এটি হয়েছে। এডুকেশন অ্যালাউন্স, শিক্ষা ভাতা। শিক্ষা ভাতা আপনার ক্ষেত্রে যদি একটি হয় 500 করে, তাহলে 5 বারং 60, 12 মাসের জন্য। আর যদি দুটি হয় তাহলে সেক্ষেত্রে আপনার দুটি হবে আপনার 12,000 টাকা। টিফিন অ্যালাউন্স, আমরা প্রতি মাসে আমরা একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক তিনি টিফিন ভাতা পেয়ে থাকেন, 200 টাকা টিফিন ভাতা পেয়ে থাকেন, 12 জন 24। আর আদার অ্যালাউন্স প্রণোদনা, আপনার যদি মূল বেতন 20,000-এর নিচে, 20,000 বা তার নিচে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার প্রণোদনা আসবে প্রতি মাসে 1,000 টাকা করে, সেই হিসাবে 12 মাসে 12,000 টাকা। আপনার যদি আরও কোনো যদি ইনকাম বা আপনি কোনো অ্যালাউন্স পেয়ে থাকেন, সেক্ষেত্রে এই যে অ্যাড মোড়ে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ক্ষেত্রে যেটা আপনি বেশি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটি যোগ করে দিবেন, এখানে যোগ করে দিবেন। আর যদি কাজ যদি এরকম হয় যে আপনি বেশি লিখে ফেলেছেন, বেশি অপশন ক্লিক করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি ক্লিক করে বাদ দিতে পারবেন। এ হচ্ছে আমার সমস্ত আমার মূল বেতন, বাড়ি ভাড়া, মেডিকেল বা বৈশাখী ভাতা, উৎসব ভাতা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা, আদার অ্যালাউন্স দিয়ে দিয়েছি। এখন এটা আমি একটু সেভ করে নেব, সেভ ড্রাফট। এখন আমি একটা অপশন ক্লিক করে রেখেছিলাম, সেটি হচ্ছে আমি দুটো অপশন দিয়েছিলাম, অর্থাৎ স্যালারি থেকে ইনকাম এবং কৃষি থেকে ইনকাম। এখানে আমি ক্লিক করছি কৃষি থেকে, এখানে আমি একটু অপশন দিয়ে রেখেছি, এখানে যে ক্লিক কাল্টিভেশন দিয়ে রেখেছি, এখান থেকে অপশন আছে আপনি আপনার যে কৃষি জমিটি রয়েছে আপনি এখানে কোন খাত থেকে আপনি ইনকাম হয়ে থাকে, কাল্টিভেশন, ইনকাম ফ্রম ফার্মিং ইত্যাদি রয়েছে, আপনার জন্য যেটি প্রয়োজন আপনি সেটি দিয়ে দেবেন। এরপর আপনার জমি কতটুকু রয়েছে এখানে উল্লেখ করবেন, আর এখানে ইউনিটটা রয়েছে এখানে যেটা হয় দিয়ে দেবেন। এখানে আপনি কী চাষ করেন এটা আপনি লিখে দেবেন, ধান, পাট, গম ইত্যাদি যা কিছু হয় না কেন আপনি লিখে দেবেন। মেনটেনেইন বুকস অফ অ্যাকাউন্ট, আপনি এখানে ইয়েস দেবেন অবশ্যই। এখন আপনার যে জমিতে রয়েছে এখান থেকে আপনি কী পরিমাণ ইনকাম করে থাকেন, আমি এখানে এটা দেখেছি, আর ব্যয় দেখেছি 18,000 টাকা। এখানে ইনকাম এবং এটি ব্যয়। এখানে একটা বিষয় যে আপনি আপনার যে ইনকামটা আসবে এখান থেকে আপনি এখানে সর্বোচ্চ কিন্তু আপনি 60% ব্যয় দেখাতে পারবেন, এখানে এর বেশি কিন্তু আপনি পারবেন না। আদার অ্যালাওয়েবল ডিডাকশন, আপনার অন্যান্য যদি আর কোনো কটন থাকে বা খরচ হয়ে থাকে সেটি এখানে দিয়ে দেবেন। তাহলে আমার নেট ইনকাম হচ্ছে এখান থেকে কৃষি থেকে, এটি আমি দিয়েছি, সেভ ড্রাফট। তাহলে এখন আমি এখানে আমি যাবো একটু যে এমপ্লয়মেন্ট সামারিতে যাব, দেখে আমি কী কী খাত থেকে আয় পেয়েছি। যে আমি যতগুলো আয় পেয়েছি এখানে যে মূল বেতন, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল, উৎসব ভাতা, শিক্ষা ভাতা, আদার অ্যালাউন্স, টিফিন, বাংলা নিউ ইয়ার অর্থাৎ বৈশাখী ভাতা। এখন এগুলো হচ্ছে আমার সবগুলোই আমার ইনকাম। তার মধ্যে শুধুমাত্র দেখুন এই যে বেসিক পে এবং আপনার ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর্থাৎ উৎসব ভাতা যেটি, এই দুটি কিন্তু অটোভাবে কিন্তু আপনার এই করে চলে এসেছে ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ শুধুমাত্র এই দুটি হচ্ছে আপনার করযোগ্য আয়, আর বাকিগুলো কিন্তু কর অব্যাহতি আয়। এই এই ধরনের টাকার উপর কিন্তু কোনো কর আসে না, শুধুমাত্র মূল বেতন এবং বোনাসের উপর কিন্তু কর আসে। তো টোটাল ইনকাম, আর এটা হচ্ছে কর অব্যাহতি কর বহির্ভূত আয়টি, ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আপনার অ্যামাউন্ট হচ্ছে 2,77,340 টাকা, অর্থাৎ দুটি বোনাস এবং মূল বেতন। আমি এখানে তুলে যাচ্ছি 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ। এখন এখানে রয়েছে রিবেট, আপনি কোন কোন ক্ষেত্রে আপনি বিনিয়োগ করে থাকেন। ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, আপনি আপনার চাকরি থেকে কোন কোন ক্ষেত্রে আপনি বিনিয়োগ করে থাকেন। আমি এখানে একটু তথ্য লিখে রেখেছি আগেই, যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিপোজিট পেনশন স্কিম, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র। আমি শুধুমাত্র এখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এটা তোমার অ্যাকাউন্ট নাম্বার, আমি এখানে প্রতি বছর এই টাকাটা আমি কর্তন করে থাকি। এটা আপনি কীভাবে পাবেন আমি একটু দেখে দিচ্ছি এখান থেকে। দেখুন এখানে যে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার,
এটা হচ্ছে আপনার পুরাতন অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে নতুন বা স্মার্ট আপনার অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং দেখুন এখানে আমি এই টাকাটি কতন করে থাকি, কাটিয়ে থাকি। এটা হচ্ছে এটা আমার এখানে আমি দিয়ে দিয়েছি তোমার অ্যাকাউন্ট নাম্বার এবং এটি আমি কর্তন করে এটি দিয়ে দিয়েছি এখান থেকে। এরপরে আর্থিক খাতে টাকা কর্তন করা হয়, সেটা হচ্ছে অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। অর্থাৎ বেনেভোলেন্ট ফান্ড অর্থ হচ্ছে উপকারী তহবিল বা কল্যাণ তহবিল। যেহেতু প্রতি মাসে 150 টাকা করে কল্যাণ তহবিলে কাটা হয়, এর 12 গুণ হচ্ছে 1800 টাকা দিয়ে দিয়েছি। আমি এখন চলে যাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখুন এখানে তাহলে আমার জিপিএফ কর্তন এবং কল্যাণ তহবিলে যে কর্তনটি হয় সেটি হচ্ছে এটি মোট, এখানে দেখে দিয়েছে অটোভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখানে আপনার ব্যয় কত, এখানে দুটি ঘর আছে। এখানে IT 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। এখানে আপনি যদি চান এসে দেয় তাহলে আপনাকে এখানে ভেঙে ভেঙে দেখাতে হবে ব্যয়টি। দেখুন এখানে আপনার খাদ্য, কাপড়, অন্যান্য আপনার যে অটো অ্যান্ড স্যালারি ইত্যাদি এখানে রয়েছে, ভেঙে ভেঙে দেখানো যাবে এখান থেকে। এখানে হচ্ছে ইলেকট্রিসিটি, আপনার ফোন, ইন্টারনেট, টিভি ইত্যাদি রয়েছে এখানে। আর যদি নো দেন তাহলে এখানে আমি একবারে বসে দিতে পারবেন এখান থেকে। আমি দিচ্ছি 2,10,000 দিচ্ছি এখান থেকে, এখানে সেভ ড্রাফ। এবার আমি চলে যাব এস অ্যান্ড লাইবিলিটিস। দেখুন এখানে আমি একটি দেখিয়ে দিই। এখান থেকে আমার এখানে নিট সম্পদ ছিল, নিট সম্পদ এইটাই মাস ছিল গত বছরের যে হাতে হাতে অনলাইন হাতে হাতে যে আমি রিটার্নে দাখিল করেছিলাম। এখানে আমার নিট সম্পদ ছিল এটি, এবং এখানে ইনকাম ছিল আমার যে এটি ছিল ইনকাম। তাহলে ওই 15 যোগ 4 তা 19 লক্ষ হচ্ছে এখানে আর কি, 19। আর আমি এখানে ব্যয় করেছি 2, তাহলে আমার মোট তাহলে হচ্ছে কত হচ্ছে এখানে আমার 17 লক্ষ প্লাস কিন্তু আমার সম্পদ হচ্ছে। এখন এটি আমার সম্পত্তি কোথায় কোথায় রয়েছে এটা আমি দেখিয়ে দেব। আমার এখানে দেখুন এখানে আমার এখানে ছিল নিট সম্পদ, নিট। আর আমি এবার পেয়েছি 4 লক্ষ টাকা পেয়েছি। খরচ হয়েছে আমার এখানে 2,10,000। তাহলে এখানে অবশিষ্ট থাকতে সেখানে আমার 2 লক্ষ। এই 2 লক্ষ অর্থাৎ খরচ, মোট ইনকাম হচ্ছে এটি 4 লক্ষ, এবং খরচ করেছি এটা আমি 2 লক্ষ। তারপর অবশিষ্ট থাকতেছে কতখানি আমার অবশিষ্ট এটি। তাহলে এই অবশিষ্ট প্লাস হলো আমার নিঃসম্পদ, এটা হচ্ছে আমার এইটি আমার নিঃসম্পদ। তাহলে এখন এই সম্পদটি আমরা কোথায় কোথায় আছে এটা আমাকে এখন দেখে দিতে হবে। তাহলে এখানে আমি আমার এগ্রিকালচারাল অর্থাৎ কৃষি জমি রয়েছে কোথায়। আপনি যখন এখানে আমি একটু দিয়ে দিই এখান থেকে, আপনি যখন এখানে ক্লিক করবেন এগ্রিকালচার প্রপার্টিতে ক্লিক করবেন, তখন আপনার এরকম কিন্তু বক্স চলে আসবে এরকম। এখানে জমির অবস্থান কোথায়, আপনি ক্রয় করেছেন কিনা না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, এখানে আপনার জমি কতটুকু, কয় শতক, আপনার মূল্য কত, এগুলো আপনি লিখে দিবেন। তেমনভাবে যদি অকৃষি জমি থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন নন এগ্রিকালচার প্রপার্টি, ক্লিক করে আপনি এখানে ক্লিক করবেন, এরকম বক্স চলে আসবে। যদি অকৃষি জমি আপনার নামে ক্রয় করা থাকে বা আপনার নামে থাকে তাহলে এখানে বক্স আসবে, এখানে আপনি দাম কত কত শতক আপনি লিখে দেবেন আর কি এখানে। এটা আমি যেহেতু আমার অকৃষি জমি নাই এটা আমি তুলে দিচ্ছি। এরপর এখানে রয়েছে যে মোটর কার যদি থাকে এখানে দিয়ে দেবেন, ক্লিক করলে বক্স চলে আসবে এখানে যে বক্স, এই যে মোটর কার যদি থাকে দিবেন না। ফিনান্সিয়াল অ্যাসেট যদি ডিপিএস এফবিআর থাকে সব থাকে তো আপনি দিয়ে দেবেন, এখান থেকে ক্লিক করে বক্স চলে আসবে। এরপর ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম আপনার কী কী আছে আপনি এগুলো আপনি দেখিয়ে দেবেন। ফার্নিচারে ক্লিক করলে এরকম বক্স চলে আসবে। যদি এবার যদি আরও কিছু কিনে থাকেন, যদি আরও বেশি সম্ভব থাকে তাহলে এখানে আপনি যে অ্যাডে ক্লিক করবেন, এরকম বক্স চলে আসবে, আপনি এখান থেকে আরও দিয়ে দিতে পারবেন ইচ্ছা করলে।
এটি আমি কেটে দিচ্ছি। এরপরে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, আপনার যদি হাতে টাকা থাকে এগুলো আপনি দিয়ে দেবেন যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এখানে আমি দিয়েছি এখান থেকে যে আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স, এখানে আমি জিপিএফ আমার এই টাকাটি জমা আছে, আমি একটু লিখে দিচ্ছি এখান থেকে আমার এই যে টাকাটি এখান থেকে দিয়ে দেবেন। জিপিএফে সেটা আপনি কীভাবে তুলবেন উত্তোলন করবেন আমার চ্যানেলের ভিডিও আছে, তাহলে দেখে নিতে পারেন। এরপর আমার এখানে তাহলে আমার হচ্ছে এই জমি, গোল্ড, তারপর তোমার ফার্নিচার এবং জিপিএফ এসব কিছু মিলিয়ে আমার খরচ করার পর দেখতেছি আমি এখানে ডিফারেন্স আমার 8,311 টাকা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, একটি সফল রিটার্ন দাখিল করার জন্য আপনাকে অবশ্যই এখানে জিরো করতে হবে, ডিফারেন্স অবশ্যই জিরো করতে হবে। আর আপনি কীভাবে জিরো করবেন আমি 3টি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের কাজে আসবে। এখানে আমি লিখে রেখেছি যে ডিফারেন্স জিরো কীভাবে করবেন। ব্যয় বা খরচ কম বেশি করে ক্যাশ ইন হ্যান্ড, তবে সবচেয়ে আপনি এখানে 5 লক্ষ টাকা দেখাতে পারবেন। আর নতুন সম্পদ ক্রয় করে, এখন আমি চলে যাচ্ছি এখানে। আপনার যদি কোনো সম্পদ ক্রয় করা থাকে, সেটা আপনি যদি কৃষিজমি হয় অকৃষি হয়, তাহলে এখানে যদি কৃষিজমি যদি হয় এখানে আপনি এটা ক্লিক করে দেখাতে পারবেন। যদি অন্যান্য যদি এরকম হয় যে ফার্নিচার গোল্ড ক্রয় করেছে, তাহলে এখানে এটা ক্লিক করে আপনার বক্স আসবে দেখিয়ে দেবেন। যদি ফার্নিচার হয় তাহলে এখানে এটা ক্লিক করে আবার এখানে দেখাই দিবেন এখান থেকে। আর ক্যাশ ইন হ্যান্ড যদি হাতে কোনো টাকা থাকে আপনি এখানে দেখিয়ে দেবেন, আর যদি না থাকে এখানে এটি কেটে দিবেন, ক্যাশ ইন হ্যান্ড টাকা নেই। আর জিপিএ কত টাকা আছে এটি দেখিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে আমার ডিফারেন্স কিন্তু জিরো হয়নি, 8,311 টাকা রয়েছে। আমি বলেছি যে খরচ আপনি কম বেশি করবেন। খরচ এখানে আমি ব্যয় দেখেছি কত, এখানে আমার ডিফারেন্স জিরো হয়নি, কত লাগবে জিরো করতে গেলে 8,311 টাকা, আরও খরচ বেশি দেখাতে হবে, তা আমি এখানে খরচে চলে আসবো। এখানে আমার আছে 2,10,000, আমি বাড়িয়ে দেবো 2,18,000, 2,18,000। একটু দেখে নিই এখানে 311, এখানে আমি খরচ বাড়িয়ে দেবো 2,18,311। এবার সেভ দেই। এবার দেখুন আমার এখানে কি হয়, দেখুন এবার আমার ডিফারেন্স জিরো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, একটি সফল রিটার্ন জমা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এখানে জিরো আনতে হবে। তাহলে আপনি খরচ কম বেশি করে যদি নতুন সম্পদ ক্রয় করে থাকেন বা ক্যাশ ইন হ্যান্ডে কিছু টাকা রেখে আপনি এটিকে জিরো করতে পারবেন। যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের কোনো উপকার আসে অবশ্যই চ্যানেলটিতে এই ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে এখন আমি যে রিটার্ন ফর্মটি পূরণ করেছি সেটা আমি দেখাবো। আমি এখানে চলে যাচ্ছি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। দেখুন এখানে আমি যদি নিচের দিকে আসি, এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে নিচের দিকে দেখি ফাইনাল পেয়েবল অ্যামাউন্ট এই ভাষা রয়েছে। টোটাল অ্যামাউন্ট পেয়েবল, আমাকে কোনো এখানে কত জিরো আছে, আমাকে কোনো কিন্তু টাকা কিন্তু পরিশোধ করতে হবে না। যেহেতু আমাকে কোনো টাকা পয়সা পরিশোধ করতে হবে না, আমি শুধুমাত্র চালানটি জমা দেবো, এই জন্য এটাকে জিরো রিটার্ন বলা হয়। এই জন্য এটির নাম হচ্ছে জিরো রিটার্ন, অর্থাৎ আপনাকে কোনো টাকা পরিশোধ করতে হবে না। আপনার শ্রেণীভেদে আপনার ইনকাম যদি যে অর্থাৎ কর মুক্ত সীমা যেটা রয়েছে ছেলেদের ক্ষেত্রে 3,50,000 টাকা, আপনি যখন আপনার ইনকাম যখন 3,50,000 টাকা অতিক্রম করবে তখন এখানে অটোভাবে কিন্তু এখানে আপনার 3,000 টাকা জমা হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আপনি 3,000 টাকা পরিশোধ করা না পর্যন্ত বা অবস্থা বিশেষে জায়গা বিশেষে কম বেশি হতে পারে, তখন আপনি এই টাকাটি পরিশোধ করা না পর্যন্ত আপনি কোনো অবস্থাতেই রিটার্ন নির্ধারণ করতে পারবেন না।
যেহেতু এখানে আমি ফর্মটি পূরণ করছি, আমি আমার সম্পর্কে যে তথ্য দিয়েছি, এখানে কোনো টাকা আমাকে শো করেনি, তো জিরো দেখিয়েছে, এর জন্য এর নাম হচ্ছে জিরো রিটার্ন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমি যে রিটার্নটি ফর্মটি পূরণ করেছি এটা আমি এখানে দেখিয়ে দেবো, রিটার্ন ভিউ। দেখুন এখানে আমি যেটি আমি পূরণ করেছি এটি আমি এখন এখানে দেখতে পাচ্ছি। এই যে আমার কোন কোন খাত থেকে আয় এসেছে এটি দেখিয়ে দিয়েছে এখানে। কৃষি থেকে আমার আয় 5,000 টাকা পেয়েছিলাম। জিপি ফান্ডের কর্তন এটি, কলম তহবিলের কর্তন এটি, এটা আমার ব্যয় সত্ত্বেও আমি এখানে সব কিছু পেয়ে গেছি এখানে। দেখছি সম্মানিত ভিউয়ার্স, যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ কাজ আসে, উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি এখন চলে যাব সাবমিটে। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন? ইয়েস। সম্মানিত ভিউয়ার্স, আমার রিটার্নটি সাবমিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে চাইলে আমি আমার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।